সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কানিস ফাতেমা লেকচারার, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ, বরিশাল, বাংলাদেশ থেকে তোমাদের সাথে আজ অনলাইন ক্লাসে আবার যুক্ত হলাম। আশা করি সকলে ভালো আছো এবং ভালোভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমাদের আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র। আজকের পাঠ খলজি বংশ ও জালালউদ্দিন খলজি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম গিয়াসউদ্দিন বলবান, আশা করি মনে আছে। এটার সাথে এটা যেহেতু আমরা দিল্লি সালতানাত পড়াচ্ছি, কাজে গিয়াসউদ্দিন বলবানেরও কিছু ব্যাপার এখানে আসবে, তাই আমরা গত ক্লাসের কি পড়েছিলাম সেটা একটু মনে করিয়ে দিলাম। আমরা এই পাঠ থেকে যা শিখব সেটা হলো জালালউদ্দিন খলজির পরিচয় জানব, তার সিংহাসনে আরোহণ জানব, খলজি বংশ প্রতিষ্ঠা জালালউদ্দিনের ভূমিকা কী ছিল সেটা জানব, জালালউদ্দিনের মৃত্যু জানব। এবং আমরা একটু খলজি বংশটাকে ভালোভাবে বোঝার জন্য তোমাদের পাঠ্য বইয়েরই একটি তালিকা এখানে তুলে ধরেছি, যেটা দিয়ে তোমরা সহজে বুঝতে পারবা যে খলজি বংশের সূচনা হয় কিন্তু এই জালালউদ্দিন ফিরোজের মাধ্যমে। এরপর জালালউদ্দিন ফিরোজের দুই পুত্র আরকালি খান আর রুকনুদ্দিন ইব্রাহিম, কিন্তু ক্ষমতাটা তারা পায়নি। ক্ষমতা পেয়েছে জালালউদ্দিন ফিরোজের ভাই শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিনের ছেলে হলো গিয়া আলাউদ্দিন খলজি, তিনি এসছেন ক্ষমতায়। এবং আলাউদ্দিন খলজির পরে এসছেন আবার আলাউদ্দিন খলজির ছেলেদের মধ্যে এসেছেন শিহাবুদ্দিন ওমর। শিহাবুদ্দিন ওমরের পরে এসছেন কুতুবউদ্দিন মুবারক। কুতুবউদ্দিন মুবারকের পরে এসছেন নাসিরউদ্দিন খসরু। এই পর্যন্তই খলজি বংশের তালিকা মোটামুটি পাওয়া গেছে। তো আমরা এখন খলজি বংশ তালিকাটা দেখলাম যে কার পর কে এসছে, কার পর কে। তো আমরা সেই দিক থেকে দেখি যে এক হলো উনি, দুইয়ে ইনি, অবশ্য এখানে দেয়াই আছে, তিনেই, চারেই, পাঁচ এই আমরা পেয়ে গেছি। এখন আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। খলজি বংশের আমরা জালালউদ্দিন খলজির একটা ছবি এখানে দিয়েছি। খলজিরা একাদশ শতাব্দীর শুরুর দিকে তুর্কিস্তান থেকে আফগানিস্তানের হেলমন্দ উপত্যকা ও লামঘানের মধ্যবর্তী অঞ্চল গরমশির নামক স্থান থেকে দিল্লিতে আগমন করে। কোত্থেকে? গরমশির থেকে। গরমশির এলাকাটা কোথায়? গরমশির এলাকাটা হলো আফগানিস্তানের হেলমন্দ। আফগানিস্তানের হেলমন্দ উপত্যকা ও হেলমন্দ উপত্যকা ও লামঘানের মধ্যবর্তী লামঘানের মধ্যবর্তী অঞ্চল এই গরমশির, এখান থেকে এরা এসছে দিল্লিতে, এসছে এই আফগানিস্তানের হেলমন্দ উপত্যকা ও লামঘানের মধ্যবর্তী গরমশির নামক স্থান থেকে তারা দিল্লিতে এসছে। খলজিরা ছিল তুর্কি ও আফগানদের মিশ্রিত দুই জাতির মিশ্রণে তারা, এবং তারা হিন্দুস্তান ও সিজিস্তানের মাঝামাঝি অঞ্চলে বাস করত। তারা আচার ব্যবহার ও পোশাকে তুর্কিদের মতোই ছিল। এই গেল মোটামুটি খলজিদের পরিচয়। এখন আমরা আসি যে সিংহাসনে আরোহণ কিভাবে করলেন এই খলজিদের যিনি প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি, তিনি কিভাবে, যেহেতু ওনারা দিল্লিতে পরে এসছেন, তাইলে কিভাবে ওনারা দিল্লির ক্ষমতা আরোহণ করলেন সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। সেই সম্পর্কে আলোচনা করতে গিয়া আমরা একটু পিছনে যাই, গিয়াসউদ্দিন বলবানে একটু আমাদের সেখানে যেতে হবে। আমরা জানি যে গিয়াসউদ্দিন বলবান মৃত্যুর পূর্বে তিনি বাংলায়, যে গত ক্লাসে পড়িয়েছিলাম আশা করি মনে আছে, যে বাংলায় যে বিদ্রোহী হয়ে উঠেছিল, তিনি মঙ্গলদের নিয়ে ব্যস্ত থাকার এই পর্যায়ে বাংলায়
তুগরিল খান বিরোধিতা এবং স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তখন সেখানে তার পুত্র বুগরা খানকে নিয়ে তিনি গেছিলেন এবং সেখানে তাদেরকে পরাজিত করে বুগরা খানকে বাংলার দায়িত্ব দিয়ে উনি দিল্লিতে ফিরে আসেন। এবং দিল্লিতে ফিরে এসে উনি বার্ধক্যের কথা চিন্তা করে উনি ওনার পুত্র, এক ছেলে মারা গেছিলেন, মানে শহীদ হয়েছিলেন, সেই শহীদ ছেলে ছিল মুহাম্মদ, তার ছেলে কায়ে খসরুকে উত্তরাধিকার মনোনীত করে যান। এটা হলো গিয়া 1287 খ্রিস্টাব্দে। এই কায়ে খসরুকে মনোনয়ন দিয়ে যান এবং কায়ে খসরু খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। কায়ে খসরু 1286-তে তাকে 87 তাকে মনোনয়ন দিয়ে যান এবং 1288-তে সেখানে দেখা যায় যে বুগরা খানের ছেলে কায়েকোবাদ সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এবং কায়েকোবাদ ছিল কিছুটা পরে উচ্ছৃঙ্খল টাইপের জীবনযাপন শুরু করে, যার কারণে বুগরা খান এই ছেলেকে এই জীবন এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন পরিহার করতে বলেন এবং বিভিন্ন কুচক্রী মহলের যে পরামর্শ নিত সেটা থেকেও বিরত থাকতে পরামর্শ দেন। কিন্তু কায়েকোবাদ সেই দিকে কোনো তার বাবার কথার দিকে কোনো ভ্রুক্ষেপ করে না। তিনি কোনো একটা অপরাধের জন্য সেনাবাহিনীর প্রধান নিজামুদ্দিনকে হত্যা করে এবং জালালউদ্দিন ফিরোজকে ওই সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। এই জালালউদ্দিন খলজি তিনি ছিলেন খলজি বংশোদ্ভূত এবং এই ঘটনাচক্রে সেনাবাহিনীর প্রধান জালালউদ্দিন রাজদরবারের নিয়ন্ত্রণ হাতে নেন। তিনি দাস বংশের সুলতান কায়েকোবাদ ও তার শিশু পুত্র সুলতান কারমুজকে তিনি হত্যা করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তখন তার বয়স ছিল 70 বছর। এই 70 বছর বয়সে তিনি পুরোপুরি ওনাদেরকে সরিয়ে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং 1290 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে আসেননি, কারণ তিনি নিজেই বুঝতে পারছিলেন যে এই ব্যাপারটা মানুষ সহজে নিতে পারবে না। তাই তিনি দিল্লিতে না এসে তিনি দিল্লির নিকটবর্তী কিলোঘেরিতে নিজের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেন। এই গেল জালালউদ্দিন খলজির সিংহাসনে আরোহণ। আমরা পাশে জালালউদ্দিন খলজির ছবি দেখতে পাচ্ছি। তো এখন আমরা আসি জালালউদ্দিন খলজি বংশ প্রতিষ্ঠায় কী ভূমিকা পালন করেছিলেন। জালালউদ্দিন খলজির দরবার দেখতে পাচ্ছ, যদিও অঙ্কিত ছবি, তারপর কিছুটা অনুধাবন করা যাচ্ছে ছবির মাধ্যমে। তো উনি খলজি বংশ প্রতিষ্ঠায় কীভাবে ভূমিকা রেখেছেন সেটা হলো গিয়া যে জালালউদ্দিন খলজি বংশ প্রতিষ্ঠায় সহনশীল এবং উদার নীতি গ্রহণ করেন, যতটা নমনীয় হওয়া যায় এবং উদারতা প্রকাশ করেন। এর কারণে দিল্লির অভিজাতদের অপছন্দের কারণে তিনি দিল্লির নিকটবর্তী কিলোঘেরিতে সিংহাসন আরোহণ করলেও সেইখানেই বছরখানেক বসবাস করেন। কিন্তু তার এই বিভিন্ন ধরনের গুণ, চারিত্রিক মহৎ চারিত্রিক গুণে মুগ্ধ হয়ে এবং উদারনীতি সহনশীলতার কারণে অভিজাতবর্গ তাকে দিল্লিতে আসার আমন্ত্রণ জানান। এরপর তিনি দিল্লিতে এসে অভিজাতদের সহায়তায় খলজি বংশের সংহতি ও ঐক্য প্রতিষ্ঠায় মনোযোগ দেন এবং খলজি বংশের সংহতি ও ঐক্য প্রতিষ্ঠা প্রথমে যেটা করে সেটা করতে গিয়ে তাকে দেখা গেছে বিদ্রোহ দমন করতে হয়েছে। প্রত্যেকটা শাসকই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেগুলোকে মোকাবেলা করতে হয়। ওনারও এরকম একটা বিদ্রোহের সম্মুখীন হয়েছেন এবং সেই বিদ্রোহ দমন করেছেন। খলজি বংশের সংহতি এবং ঐক্য প্রতিষ্ঠায় মনোযোগী হতে গিয়ে ওনাকে এই কাজগুলো করতে হয়েছে। আমরা সেই কাজগুলো এখন যাচ্ছি। কার বিদ্রোহ দমন করেন? প্রথমে মালিক সাজ্জুর বিদ্রোহ দমন করেন। এই মালিক সাজ্জুর প্রকৃত নাম ছিল কিসলু খান। তিনি ছিলেন গিয়াসউদ্দিন বলবনের ভাইয়ের ছেলে এবং ভ্রাতুষ্পুত্র বা ভাইয়ের ছেলে এবং কারা প্রদেশের শাসনকর্তা। তিনি জালালউদ্দিনের এই ক্ষমতা গ্রহণ ঠেকানোর চেষ্টা করছিলেন কিন্তু পারেননি। তাকে কারার শাসনকর্তা মনোনীত করা হয়েছিল। তিনি পরবর্তীতে অযোধ্যার শাসনকর্তা হাতিম খানের সাথে জোট করেন এবং জালালউদ্দিনের প্রশাসনের পতনের উদ্দেশ্যে একসাথে দিল্লি অভিমুখে রওনা দেন হাতিম ও এই মালিক সাজ্জু। এরপরে তারা সুলতান জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র আলাউদ্দিন খলজি ও সুলতানের পুত্র দ্বিতীয় পুত্র হিসামউদ্দিন বা আরকালি খান এর নেতৃত্বে সামরিক বাহিনী প্রেরণ করেন জালালউদ্দিন এবং এরা বদাউনের নিকট উভয় বাহিনীর যুদ্ধ হয়। যুদ্ধে আলাউদ্দিন খলজি অসীম বীরত্বের পরিচয় দেন এবং মালিক সাজ্জুর বাহিনী পরাজিত হয়। এইভাবে প্রথম বিদ্রোহ দমন করেন। এরপরে সুলতান আরও কিছু সামরিক অভিযান চালান
কিসের জন্য? খলজি বংশের সংহতি এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য। এই প্রথমেই তিনি ফিরোজ শাহ বেশ কয়েকটি সামরিক অভিযান পরিচালনা করেছেন। তার মধ্যে 1290 খ্রিস্টাব্দের রণথম্বর দুর্গ উদ্দেশ্যে প্রথম সামরিক অভিযান পরিচালনা করেন। তবে এখানে শাসক সুলতানের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন, ফলে সুলতান পাত্তারি গুটিয়ে দিল্লিতে প্রত্যাবর্তন করেন। এটা তার সফল হয়নি। এরপর 1292 খ্রিস্টাব্দে সুলতান মান্দাবার দুর্গটি দখল করেন। 1292 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি মালব অবরোধ করেন এবং সেখান থেকে প্রচুর ধন সম্পদ লাভ করেন। মালব বিজয় করার পুরস্কার স্বরূপ তাকে অতিরিক্ত হিসাবে অযোধ্যার শাসনকর্তা হিসেবে নির্বাচন করা হয়। তিনি কিন্তু কারার শাসনকর্তা আছেন, আবার অতিরিক্ত পুরস্কার হিসেবে অযোধ্যার শাসনকর্তা হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে। এরপর মঙ্গলদের আক্রমণ প্রতিরোধ করেন। 1292 খ্রিস্টাব্দে হালাকু খানের পৌত্র, হালাকু খান কিন্তু মঙ্গল নেতা, হালাকু খানের পৌত্র আবদুল্লাহ ভারত আক্রমণ করেন। সুলতান সশরীরে সেখানে উপস্থিত হয়ে মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং সৌভাগ্যবশত সুলতান মঙ্গলদের উপর বিজয়ী হন। এরপরে দেবগিরি জয় বা বর্তমান নাম যেটার দৌলতাবাদ, সে দৌলতাবাদ জয়। আলাউদ্দিন খলজি ছিলেন সুলতানের ভ্রাতুষ্পুত্র এবং পরবর্তীতে জামাতা হয়েছেন। যদিও দ্বিতীয় বিবাহ ছিল এটি, আলাউদ্দিন খলজির আগে একটা বিবাহ ছিল, কিন্তু তার বিভিন্ন কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে জালালউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির কাছে তার মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহ দেন। এবং অযোধ্যা কারার শাসকও ছিলেন তিনি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পদে পূর্ণ দেবগিরির বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন এবং দেবগিরির রাজা ছিলেন তখন রামচন্দ্র এবং রামচন্দ্রের পুত্র ছিলেন শঙ্করদেব। রাজা রামচন্দ্র মুসলিম বাহিনীর আগমনে শুনেই তিনি ভীতু হয়ে 50 মণ সোনা, 7 মণ মুক্তা, 40টি হাতি, কয়েক হাজার ঘোড়া ও অন্যান্য মূল্যবান সম্পদের বিনিময়ে শান্তি প্রার্থনা করেন। কিন্তু রামচন্দ্রের ছেলে শঙ্করদেব পিতার শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেন এবং আলাউদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ করা সমীচীন মনে করেন। শঙ্করদেবের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়। শুরুতে এগিয়ে থাকলেও শঙ্করদেব পরাজিত হন। পূর্বের চুক্তির চেয়েও আরও কঠিন শর্তে চুক্তি হয় এবং প্রচুর ধন সম্পদ নিয়ে আলাউদ্দিন খলজি কারায় প্রত্যাবর্তন করেন। এই কারায় যে ফিরে আসেন, এই ফিরে আসার পরে এই খবর জালালউদ্দিন খলজি পেয়ে যান এবং তিনি তখন সুলতান আলাউদ্দিন খলজিকে বা তার ভ্রাতুষ্পুত্রকে এবং জামাতাকে অভিনন্দন জানানোর জন্য তিনি সেখানে যান এবং সেখানেই তার মৃত্যুটা ঘটে। সশরীরে দেবগিরির বিজয়ের উৎফুল্ল হয়ে ওঠেন এবং আলাউদ্দিন খলজিকে শুভেচ্ছা জানানোর জন্য সেখানে সশরীরে উপস্থিত। একাধিক বিবাহের কারণে আলাউদ্দিনের সাথে তার স্ত্রী ও শাশুড়ির সম্পর্ক ভালো ছিল না। সুলতান আলাউদ্দিনকে আলিঙ্গন করতে এলে আলাউদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে, এটা শোনা যায় বা ইতিহাসে এটাই পাওয়া গিয়েছে যে পূর্ব পরিকল্পিতভাবে তিনি তাকে হত্যা করেন। এবং এটা ছিল রমজান মাসের 695 হিজরি এবং 1296 খ্রিস্টাব্দের বা 1296 সালের জুলাই মাসে তাকে হত্যা করা হয়। এখানে তার সমাধিসৌধের ছবিটা দেয়া হয়েছে, এটা তার সমাধিসৌধ। তো আমরা প্লাম জালালউদ্দিন খলজির জীবনাবসান পর্যন্ত পেয়ে গেছি, যে ওনার সেই খলজি বংশের প্রতিষ্ঠা থেকে শুরু করে জীবনাবসান। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে পড়াবো আলাউদ্দিন খলজি। তো সেই সাথে ক্লাস শেষ, সেই সাথে একটু বলে যেতে হয় যে নেশা জীবনকে ধ্বংস করে দেয়, জীবনকে না শুধু জাতিকেও ধ্বংস করে। তো এই জন্য আমি আমার ছাত্রছাত্রী বা আমার স্টুডেন্টদেরকে বলবো যে নেশার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকো, স্ট্রংলি নেশার প্রতিবাদ করবে এবং এ ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবে না। যদি এমন কোনো পরিস্থিতি হয় যে তোমার একার পক্ষে এটা সামলানো কঠিন, তুমি সহযোগিতা নেবে। সমাজের প্রতি স্তরের লোক, এমনকি প্রশাসনেরও সহযোগিতা পাবে ব্যাপারে, তো সেই সহযোগিতা নেবে এবং নেশাকে আমাদের এই দেশ থেকে নির্মূল করতে হবে। এটা মাথায় রেখে আমরা নেশার বিরুদ্ধে সবসময় জাগ্রত থাকব। আর এখন যেহেতু করোনা পরিস্থিতি চলছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, তবেই সুস্থ ভালো থাকব এবং করোনা মুক্ত থাকব আমরা সবাই।
থ্যাংক ইউ।